আমরা কেউ বিচলিত হব না। বঙ্গবন্ধু কন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে না এনে আমরাও কেউ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো না। আমাদের সংগ্রাম চলছেই চলবে। ক্ষমতাচ্যুতরা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়। এবং আমি কোনো স্ট্রেঞ্জ লোক না, আমি কোনো পলিটিশিয়ান না। আমি যা বলবো তাই করবো, করার চেষ্টা করবো। এদেশে পলিটিক্স করতে হলে পলিটিক্যাল পার্টি অ্যাক্টের মধ্যে করতে হবে। চাঁদাবাজি করবেন যেই পার্টি হোক। আমি সেনা প্রধানকে বলেছি, রিকোয়েস্ট করেছি, পা ভেঙে যেতে আপনাদের। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ভারতে খপ্পরে ছিল। পরিকল্পিত করে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা কলোনিতে পরিণত করেছিলেন, কারণ তিনি চেয়েছেন তাকে ভারত অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখুক এবং ভারত যা যা চায় তাই তিনি দিয়ে দেবেন, শুধুমাত্র বিনিময় একটাই, তাকে ক্ষমতায় রাখতে হবে। এত নোংরা, এত বাজেভাবে দাসত্ব বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ভারতের এইভাবে দাসত্ব করেনি। এমনকি আওয়ামী লীগের সম্মানিত দর্শক, নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। আজকের এই ভিডিওটি কেমন হতে চলেছে আপনারা ইতিমধ্যেই বুঝেই গিয়েছেন। বাংলাদেশের কিছু আলোচিত এবং সমালোচিত ভিডিও নিয়েই কিন্তু আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। সেই সাথে আজকের এই ভিডিওটি স্কিপ না করলে আপনারা সম্পূর্ণ যদি দেখেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এবং শিখতে পারবেন। সেই সাথে গোলাম মোহাম্মদ রনি সাহেব কী কী বলেছে, কী তথ্যগুলো ফাঁস করেছে, সেগুলো কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আপনারা সম্পূর্ণ দেখলে বুঝতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে কে কোথা থেকে এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওটিকে লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সেই বিস্তারিত ভিডিওগুলো একের পর এক দেখে আসি। বাংলাদেশ দীর্ঘদিন থেকে ভারতে খপ্পরে ছিল। পরিকল্পিত করে শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের একটা কলোনিতে পরিণত করেছিলেন, কারণ তিনি চেয়েছেন তাকে ভারত অ্যাট এনি কস্ট ক্ষমতায় রাখুক এবং ভারত যা যা চায় তাই তিনি দিয়ে দেবেন, শুধুমাত্র বিনিময় একটাই, তাকে ক্ষমতায় রাখতে হবে। এত নোংরা, এত বাজেভাবে দাসত্ব বাংলাদেশের ইতিহাসে কোনো সরকার ভারতের এইভাবে দাসত্ব করেনি। এমনকি আওয়ামী লীগের প্রিভিয়াস সরকারগুলো এরকম কিছু করেনি। এবারকার তারা যা করেছে। এখন বাংলাদেশের ভবিষ্যতের সাথে ভারতের সাথে আমাদের ইন্টারাকশন এবং ডিনামিক্সটা খুব জরুরি। মানে আমরা পছন্দ করি বা না করি, আমরা এরকম একটা বিশাল রাষ্ট্র ইন অল টার্মস, এটা সাইজ, এটা পপুলেশন, এটা ইকোনমিক সাইজ, পার ক্যাপিটা জিডিপির কথা বলছে, টোটাল জিডিপি সব কিছু মেলালে এটা রিজিওনাল সুপার পাওয়ার তো বটেই। সো তার সাথে আমাদের বর্ডার প্রায় পুরোটা। সুতরাং ভারতের সাথে আমাদের সম্পর্কের ভবিষ্যৎ কেমন হবে সেটা আমাদের দেশের স্টেবিলিটি, আমাদের ডেমোক্রেসির ফিউচার, এগুলোর সাথে টু সাম এক্সটেন্ট জড়িত। এবং গত 10 বছরে অ্যাটলিস্ট 10 বছরে, যদি আমি 8 সাল থেকে হিসাব নাও করি, 14 সালের পর থেকে শেখ হাসিনা সরকার এটাকে পুরোপুরি জড়িয়ে ফেলেছে। এখন নতুনভাবে প্রশ্ন আসবে, সিরিয়াস প্রশ্ন, ডক্টর ইউনূস এই ক্ষেত্রে কেমন করবেন? আমি ডক্টর ইউনূসের সাথে আরেকজন মানুষকে একটু ট্যাগ করে দিতে চাই, সেটা হচ্ছে জনাব তৌহিদ হোসেন। আমি দীর্ঘদিন আমাদের সামনে উনি রিটায়ারমেন্টের পর স্বাভাবিকভাবেই কথাবার্তা বলছেন বাংলাদেশের বিভিন্ন দেশের সাথে, বাইল্যাটারাল ইস্যুসগুলোতে, মিয়ানমারের সাথে, ইন্ডিয়ার সাথে, চায়নার সাথে, আমেরিকার সাথে। এবং আমি বলবো উনি যথেষ্ট সেন্সিবলি এসব ক্ষেত্রে তার পলিসি যেটা জানার সেটা সবগুলো সেন্সিবল। সো তার সাথে মিশের ডক্টর ইউনূসের সাথে থেকে আমরা আশা করতে পারি তারা ভালো কিছু করতে পারবেন। কিন্তু জরুরি কথাটা হচ্ছে সব কিছুর আগে আসলে আমাদের এজেন্ডা কী হবে, আমাদের ডিনামিক্স কী হবে, সেটা তো সেট করবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস ভারতের সাথে কেমন করবেন, ভারতের সাথে আমাদের যে প্রভুভৃত্যের সম্পর্ক সেটা থেকে দেশকে বের করে আনতে পারবেন কিনা, বা তার সেই ইন্টেনশন আছে কিনা, বা ইন্টেনশন থাকলেও তিনি সফল হবেন কিনা, এই কথাগুলো একটু বলতে চাই। শুরুতে আমি যেটা করব সেটা হলো, ডক্টর ইউনূস ভারতীয় অনেকগুলো টিভি চ্যানেলের সাথে কথা বলেছেন, বা পত্রিকারও তো এখন ভিডিও ফরম্যাট আছে। আমি অনেকগুলো ইন্টারভিউ শুনলাম। আমি প্রায় বলি আপনাদেরকে একটা কথা, সেটা হচ্ছে কন্টেন্ট বলে হবে না। ডক্টর ইউনূসের কিছু ইন্টারভিউ আপনি একটু দেখুন, ওনার বডি ল্যাঙ্গুয়েজ দেখুন, ওনার ফেশিয়াল এক্সপ্রেশন দেখুন, ওনার ইনফ্লেকশন অফ হিজ ভয়েস, মানে ওনার ইন্টোনেশন, স্ট্রেস দেখুন, তাহলে বুঝবেন ডক্টর ইউনূস কীভাবে ভারত সম্পর্কে তার ধারণা কী। মানে ইউ উইল বি অ্যামেজড। আমাদের মনে যে কথাগুলো আছে অত্যন্ত চমৎকারভাবে, অত্যন্ত স্ট্রংলি তিনি সেগুলো বলেছেন। উনি কী বলেছেন, দু একটা জায়গা আমাদের ভারত মূলত যে প্রশ্নগুলো সবাইকে করার চেষ্টা করছে, তারা তাদের দেশের ভেতরে যে কথাগুলো বলার চেষ্টা করছে, অলমোস্ট সব প্রশ্নগুলো ডক্টর ইউনূসকে করেছিলেন। এবং ডক্টর ইউনূস কী জবাব দিয়েছেন, বা আমরা শুনে নেই, তারপরেই বুঝবেন উনি কেমন করেছেন। সেটা হলো এরকম একটা মারাত্মক প্রশ্ন প্রথমেই ওনাকে করেছেন, মারাত্মক একটা জবাব দিয়েছেন। প্রশ্নটা হচ্ছে, ভারত বাংলাদেশে এই জঙ্গিবাদ বিরোধী এটা সেটা, মানে শেখ হাসিনা সরকারকে তারা প্রশংসা করার ক্ষেত্রে জঙ্গিবাদ দমন করেছেন, ইসলামী মৌলবাদ দমন করেছেন, এগুলো নিয়ে ভারতের কনসার্ন আছে। আপনার যে সরকার হবে সেই ক্ষেত্রে ভারত কি একই রকম টেনশন ফ্রি থাকতে পারে? ডক্টর ইউনূস জবাব দিচ্ছেন এরকম, ভারত যদি সব কিছু আগের মতো করে চায় তাহলে তার মতোই কাউকে খুঁজে নেওয়া উচিত। মানে একদম ব্লান্টলি উনি ঠিক এইরকম একটা কথা বলে দিয়েছেন, শেখ হাসিনার মতো কাউকে আমার দরকার। তার মানে ডক্টর ইউনূসের কাছে শেখ হাসিনার কাছে যা চাওয়া হয়েছে, যেভাবে চাওয়া হয়েছে সেভাবে চাওয়া যাবে না। হি ওয়াজ সো অ্যানয়েড। প্রশ্ন হচ্ছে বাংলাদেশের র্যাডিক্যালিজম বাড়বে কিনা। খুব ব্রিলিয়ান্টলি ডক্টর ইউনূস বলছেন, র্যাডিক্যালিজম শেখ হাসিনা যাওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে বলে তিনি বিশ্বাস করেন, কারণ এই র্যাডিক্যালিজম রাদার শেখ হাসিনা তৈরি করেছিল ভারতকে ভয় দেখিয়ে তাকে দিয়ে তার সমর্থন অব্যাহত রাখার জন্য।
এক ধরনের ইনস্টেবিলিটি বাংলাদেশে আছে। যখন তিনি ইন্টারভিউ দিচ্ছেন তখনও দেশে আসেননি, দেশে মানে স্বৈরাচারের পতনের পর সংকট হচ্ছিল, তখন তিনি আবারও বলছেন এটা স্বৈরাচারী ব্যবস্থার ইনস্টেবিলিটি, যে অ্যাপারেন্টলি স্টেবল দেখা গেল একটা স্বৈরাচারী ব্যবস্থায় স্টেট কোনোদিন স্টেবল হয় না। সো এটার প্রধান মেডিসিন হচ্ছে গণতন্ত্র, এবং তিনি সেটা নিয়েই কাজ করতে যাচ্ছেন, সেটাই আসবে। এবং আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি, আমরা দেশরত্ন শেখ হাসিনাকে সসম্মানে দেশে ফিরিয়ে আনার জন্য অহিংস আন্দোলন করব। আমরা কখনোই যে কোনো রাস্তাঘাট বন্ধ করে আমরা আন্দোলন করব না। আমরা আন্দোলন করব রাস্তা মুক্ত রেখে। আমাদের আন্দোলন হবে অহিংস, কারণ গণতান্ত্রিক আন্দোলনে কোনো ব্যক্তির সুযোগ সুবিধা থেকে তারা যাতে বঞ্চিত না হয়, অসুস্থ রোগী যাতে আটকে না পড়ে, আমাদেরকে সেই দিকে লক্ষ্য রেখে অত্যন্ত সুন্দরভাবে জনসভা, শোক সভা করতে হবে। আপনারা জানেন 15ই আগস্ট জাতীয় শোক দিবস। জাতীয় শোক দিবসে অন্য বারের মতো এবারও সকাল 10টায় বঙ্গবন্ধুর মাজারে আমরা ফুল দেব, সকাল 11টায় আমরা শোক সভা করব। শোক সভায় আমাদের জাতীয় নেতৃবৃন্দরা যদি আসেন তারা বক্তব্য দেবেন। এছাড়া আমাদের গোপালগঞ্জের সর্বস্তরের মানুষ উপস্থিত থাকবেন। আর যারা গোপালগঞ্জের বাইরে বাড়ি তারা বঙ্গবন্ধুর ভবন অর্থাৎ ধানমন্ডির 32 নম্বর বাড়িতে শ্রদ্ধা জানাবেন। আপনারা সকলে সকাল 7টা থেকে বঙ্গবন্ধুর বাড়িতে হাজির হবেন এবং সর্বোচ্চ শ্রদ্ধা ওখানেই নিবেদন করবেন। একটা কথা মনে রাখবেন, আমাদের এই আন্দোলনে সময় লাগতে পারে, কিন্তু আমরা কেউ বিচলিত হব না। বঙ্গবন্ধুর কন্যাকে সসম্মানে দেশে ফিরিয়ে না এনে আমরাও কেউ বাড়িতে নিশ্চিন্তে ঘুমাবো না। আমাদের সংগ্রাম চলছেই চলবে। ক্ষমতাচ্যুতরা কিন্তু আবার সংগঠিত হওয়ার চেষ্টা করছে, আমরা দেখছি বিভিন্ন জায়গায়, এবং তারা কিন্তু আমি জানি না রোগ জড়ো করুক আর যাই করুক, আমি আপনাদের কাছে অনুরোধ করি এমন কিছু করবেন না যে আপনাদের জীবন বিপন্ন হয়, কারণ এদেশের পাবলিক এখনও আপনাদেরকে গ্রহণ করতে আসেনি। আমি বরং মনে করি আপনারা আপনাদের পার্টি রিঅর্গানাইজ করেন। এই পার্টির অনেক অবদান আছে বাংলাদেশে, এটা আমরা ডিনাই করতে পারি না। পার্টিকে রিঅর্গানাইজ করেন, একটা পলিটিক্যাল পার্টির মতো যেভাবে থাকে, ইলেকশন আসলে ইলেকশন কন্টেস্ট করবেন, জনগণ ভোট দিলে ভোটে যাবেন। এই 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 কী বলে এই স্বপ্নটা যদি আপনারা দেখেন তাহলে কী করবেন? আপনারা এই দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। তাহলে কি আপনারা বা আপনাদের পূর্বপুরুষরা, আমাদের পূর্বপুরুষরা, আমরা এখানে অত সিনিয়র কেউ নেই। আমরা যে মুক্তিযুদ্ধ করলাম, মারা গেল 30 লক্ষ লোক মারা গেল, সেই 30 লক্ষ লোকের উপরে দাঁড়ায় আপনি দেশকে আরেকজনের হাতে তুলে দেবেন। আমি খালি অনুরোধ করি আর যা করেন এটা করবেন না। এবং আর কিছু বলতে চাই না, এদেশের লোক এত তাড়াতাড়ি ভুলে নাই। সময় দেন, হয়তো ভুলে যাবে, কিন্তু এত তাড়াতাড়ি ভুলে নাই। কারণ যাকে ধরছিলেন নেতা, সেই নেতারা এখন পালিয়ে বেড়াচ্ছে। যাকে ধরছে সেই নেতাকে আমরা বাঁচাতে পারছি না। অনেক নেতাকে অনেকে বাঁচিয়েছে, আমরা জানি কে কোথায় আছে। কিন্তু ওটা না করে আপনারা বরং পার্টিকে, এটা অনেক বড় পার্টি এবং আই হ্যাভ লট অফ রেসপেক্ট ফর আওয়ামী লীগ। এটা যেটা বললাম যে এটা এই দেশের প্রধান পার্টি একরকম। এক সময় আমাদের মতো বাঙালিদের ভরসার জায়গা ছিল এই পার্টি। বাংলাদেশের 52 আন্দোলন, 69 গণ আন্দোলন, স্বাধীনতা, এটা পার্সোনাল কোনো কারণে নষ্ট করবেন না। এটা জাতীয় সম্পদ। আপনারা আসুন, যারা রেগুলার করতে চান। এখানে মারামারি করে কোনো লাভ নেই। আরও কিছু লোকের মৃত্যু আমরা চাই না। অলরেডি 400 থেকে 500, তারও বেশি মারা গেছে উভয় পক্ষে। পুলিশের এই অবস্থা হয়েছে, আনসারের এই অবস্থা হয়েছে। আর আমরা যদি উস্কানি দিতাম তাহলে আপনারা টিকতে পারতেন না আর্মি ফায়ারে। আমরা আর্মিকে মানা করেছি যে ডোন্ট ওপেন ফায়ার। কারণ কাকে মারবেন আপনি? আপনার এই পুলিশকে দিয়ে কাকে মারিয়েছেন? পুলিশকে দিয়ে মারিয়েছেন আপনার সন্তানকে। আপনার সন্তান না হয়। একজন পুলিশের যে সদস্য কী বললেন যে স্যার কটা গুলি লাগে একটা ছেলেকে, তার ছেলের লাশ। এটা করবেন না, অনুরোধ করছি। প্ররোচনায় আসেন না, ব্যক্তিগত স্বার্থে আপনারা এত বড় একটা দলকে নষ্ট করেন না। এটা আমাদের প্রাইড ছিল, বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল, নষ্ট করবেন না। এটা আপনার নষ্ট করার কোনো অধিকার নাই। এটা বাংলাদেশের সম্পত্তি। আর এই যদি স্বপ্ন কেউ মনে করে যে এইটা করে আবার একটা কাউন্টার রেভলিউশন করে আসবেন, কাউন্টার রেভলিউশন করতে হলে আপনাকে হাজার লোকের রক্ত বইতে হবে। যদি আপনার সেই দায়িত্ব নিতে চান তাহলে নিন। বাংলাদেশ আওয়ামী লীগের যারা ফ্যান ফলোয়ার আছেন কলিজার 16 হাত হয়ে যাবে। এমনি আওয়ামী লীগের কলিজার 16 হাতি। তবে আমি মনে করি সজীব ওয়াজেদ জয় ভাই, আপনি কয়েকদিন রেস্ট নেন। আপনি যেইভাবে প্রতিদিন এক একটা বক্তব্য দিচ্ছেন আর যেভাবে আপনার বক্তব্য বদলাচ্ছে, এগুলো আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে তারা কিন্তু টেনশনে আছে। কারণ আপনি সেকেন্ডে যা বলছেন, আপনি আপনার আম্মার সাথে যোগাযোগ করে বলবেন। কারণ আপনি যা বললেন কালকে শেখ হাসিনা তিনি ভারত থেকে যেটা বললো, সাংঘর্ষিক হয়ে গেল না? তা আপনার একটু আপাতত রেস্টে থাকেন, চিকিৎসা করেন। জানি মানসিক একটা ধকল যাচ্ছে, তো উল্টাপাল্টা কথা বলে পরিবেশ নষ্ট করেন না, কর্মীদেরকে ভয় পাওয়া দিবেন। যাই হোক, কে বলে মুজিব নাই, মুজিব আছে বাংলায়। আচ্ছা, এখন আসে নাকি আসে না? আপনি আগামী জাস্ট 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করেন। আমি জানি না 15 তারিখ বাংলাদেশে কী ঘটতে যাচ্ছে। ইতিমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটা ফোন কল রেকর্ড আপনারা শুনছেন। এটা কিন্তু অথেন্টিক, আন্তর্জাতিক গণমাধ্যম এটাকে কভার করছে। তো তিনি তার যে নির্দেশনাটা সেখানে দিয়েছেন, এর মাঝখানে আপনি যদি ধরেন গোপালগঞ্জের পরিস্থিতি, আপনি যদি বরগুনার দৃশ্য দেখে থাকেন, আপনি যদি লক্ষ্মীপুর না নোয়াখালী সেখানে দৃশ্য দেখে থাকেন, তাহলে আপনার বোঝা উচিত আওয়ামী লীগ যখন মাঠে নামে তখন পরিবেশটা থমথমে হয়ে যায়। কারণ বাংলাদেশ আওয়ামী লীগের ইতিহাস বলে যে বিরোধী দলে থাকাকালীন অবস্থায় আওয়ামী লীগ বাংলাদেশের মানে গত স্বাধীনতার 53 বছর ইতিহাসে সবচেয়ে শক্তিশালী স্ট্রং বিরোধী দল। এর আগে বিএনপি যখন একবার নির্বাচন ম্যানিপুলেট করে ক্ষমতায় গেছিল,
আওয়ামী লীগ কিন্তু তাদেরকে পদত্যাগ করাইতে পারছিল, যেটা বিএনপি পারে নাই। তো বরাবরই আওয়ামী লীগ বিপরীত দলে থাকা অবস্থায় খুবই শক্তিশালী ভূমিকা পালন করে। আর এর মাঝখানে গত কয়েকদিনে সারা বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটছে, আওয়ামী লীগ জানে যে যদি 15 তারিখ কামব্যাক করতে না পারে, তো কামব্যাক করাটাও অনেক কষ্টকর। কেন কষ্টকর? অলরেডি ধরেন আওয়ামী লীগের যেই মেইন শক্তিগুলো ছিল, বেসিক্যালি আপনি কর্মী অনেক দেখছেন বিভিন্ন জায়গায়, তো এরা কিন্তু সবাই অরিজিনাল কর্মী না, হাইব্রিড সুবিধাভোগী। দলের আগে পিছিয়ে মুজিব কোট লাগায় হারছে, লুট করছে, কর্মীরা টাকা মাইরা খায়া ফেলছে, সরকারের বাজেটেরা খায়া ফেলছে, জনগণ খেপা ছিল। এই কারণেই মানে জনগণের কথা এরা শুনে নাই, শুনছে উপরে থেকে জি ভাই ভাই হ্যাঁ এগুলো করতে করতে কিন্তু এই অবস্থা। সো এখন আসলে অ্যাক্টিভ আওয়ামী লীগ কতজন সেটা আগামী 15 তারিখ বোঝা যাবে। অলরেডি 90 জন এমপি মন্ত্রী ভেগে গেছে, তো অ্যাক্টিভ আওয়ামী লীগের কর্মীরা তারা কি মাঠে নামবে? আমি একটা কথা বলি ভাই, এখন আবার ভাইবেন না তুই তো আবার মনে হয় যে কি আওয়ামী লীগের সাথে পোল্ট্রি মারছিস। না ভাই, আমি সবসময় এই কথাগুলো বলি। আমি আমার পুলিশ ব্যারেটে বলছি যে আপনারা এই উপর মহলের ডিবি হারুন ফারুন বেনজিরের কথা শুনে যে ভাই করতেছেন, মানুষ কিন্তু খেপে গেছে, দেখেন নাই? আজকে আমি কইছিনি কাঙ্গালের কথা বাসিসে ফলছিনি। তো আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্য বলি, রাজপথে নামা ফাইন, কিন্তু কোনো রকম সহিংস ভূমিকা যায় না বাবা। তোমার নেতা চলে গেছে, নেতার ছেলেমেয়ের আগে পাঠাই রাখছে, ট্রাঙ্কে ডলার টাকা আগে পাঠাইয়া তারা ওইখানে আছে। তো রাজপথে নামো, গণতান্ত্রিক দেশ, এই মুহূর্তে ডেমোক্রেসি খুবই স্ট্রং। ডক্টর ইউনূস সাহেব ঘোষণা দিয়েছেন যেই দল করতে পারে তার দলীয় কর্মকাণ্ড পরিচালিত করতে পারবে, কোনো সমস্যা নেই। কিন্তু সহিংসতা আগের মতো নেই, বেটা এই চিনস এরকম পক্ষে থাপড় দিয়া বলে মেশিন আছে পিছনে কইয়া হাত দিও না বাবা। হাত বের হওয়ার আগে দেখবা হাত নাই, জনগণ ধোলাই দিয়া মাইরা ফেলবে। কারণ যিনি স্বরাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা এই মধ্যে দায়িত্ব পালন করছেন, গণধোলাই দিয়ে দেওয়া হবে। আর বাকি আছে পুলিশ। পুলিশ তো নতুন পুলিশ হয়ে গেছে এখন। কালকে যে ওয়াদা করে শপথ নেওয়া, পুলিশের লগো ড্রেস পর্যন্ত ফেলা দিচ্ছে। কেন? যে ওই ড্রেসটারে এত পরিমাণ রাজনৈতিক নেতারা ব্যবহার করছে, বিশেষ করে গত 15 বছরে আওয়ামী লীগ, যে ওই কালারটার প্রতি মানুষের ঘৃণা তৈরি হয়েছে। এটা পুলিশদের বক্তব্য। তো তাদের বক্তব্য আমাদেরকে নতুন পোশাক দিবেন, যেন যে পোশাকটা দেখলে মানুষের কাছে এই যে কালারটার সাথে একটা ঘৃণা তৈরি হয়েছে, লগোটার সাথে, এটা বদলাইতে হবে। গতকালকে স্বরাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা হিসেবে যিনি কাজ করছেন এই মুহূর্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তিনি কিন্তু বলছেন, জেনারেল শাখাওয়াত সাহেব, লগো পরিবর্তিত হচ্ছে, ড্রেস পরিবর্তিত যাচ্ছে। এখন 15 আগস্টকে কেন্দ্র করে স্বাভাবিকভাবে আওয়ামী লীগ চাইবে তারা তাদের রাজনৈতিক শক্তির জানান দিতে। এখন এই জানানটা মাঠে যদি সুন্দর সুশৃঙ্খলভাবে আসে, ফাইন, আমি এটার পক্ষে। স্বাভাবিক গণতন্ত্রের চর্চা থাকা জরুরি। কিন্তু কেউ যদি মনে করে মেশিন টেশিন বিচি চুলাইয়া ফুটাইবা, চুনচুনকে কিন্তু খায়া ফেলবে। আমি আবারও বলে দিই, তোমার নেতা গেছে গা। না, নেতা বলতে আমি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বোঝাচ্ছি না, আমি বোঝাচ্ছি তুমি যে স্থানীয় নেতার রাজনীতি করো, হ্যাঁ কোটি কোটি কামাই লাইছে, তোমার এমপি নাই, বাংলাদেশের 90 এমপি মন্ত্রী নাই, উপজেলা চেয়ারম্যান নাই, মেয়র নাই, কাউন্সিলর নাই, তুমি তারার কথাই এখন ওইভাবে মেশিন নইয়া নাইমো না। কারণ একটা মহল চাইবে এখানে একটা অপ্রীতিকর ঘটনা ঘটাইতে। তো আমরা আমাদের পুলিশ ভাইদের উদ্দেশ্য বলি, আপনারাও সচেতন থাকবেন, কোনো ধরনের উস্কানিতে পা দিবেন না, কারণ আমরা দেশে অস্থিতিশীল পরিবেশ চাই না। আর অন্তর্বর্তীকালীন সরকারকে নিয়ে সজীব ওয়াজেদ জয় অভিনন্দন জানাইছে, তারিক জি অভিনন্দন জানাইছে। ইভেন কোনো ধরনের সহিংসতা যেন না করে রাজপথে, সেই ধরনের নির্দেশনাও আছে। যারা সহিংসতা করছে বিএনপির পক্ষ থেকে সুন্দর ফাইন সিদ্ধান্ত বরখাস্ত করছে, যেটা ভালো সেটার ভালো বলতে হবে। তবে অলরেডি যা কইরা ফেলছিল, ইমেজ কিন্তু অনেকটা নষ্ট করে ফেলছে। এখন স্বাভাবিকভাবে বিরোধী দল তো বিরোধী দলের কাজ কি? সরকারের ডিস্টার্ব করা, এটাই স্বাভাবিক, তাই না? তবে এই মুহূর্তে ওই ডিস্টারবেন্সের ধারাটা কিভাবে হবে, কোন ওয়েতে করতে যাবে, সেটার এগেনস্টে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো, সেনাবাহিনী, পুলিশ, র্যাব থাকবে কিনা আমি জানি না। র্যাবকে মানে বিলুপ্ত করারই একটা আওয়াজ আলোচনা কিন্তু চলছে, এটা আপনারা অনেকে জানেন যে র্যাবকে রাখা হবে কিনা। তো পুলিশের এখন যে টিমটা আপনাদের উপরে কিন্তু অনেক ক্ষিপ্ত। আমি বলি, বর্তমান পুলিশের আমাদের গতকাল আইজিপি সাহেবের দেওয়া তথ্য অনুযায়ী প্রায় 42 জন মারা গেছে। পুলিশ বলছে আরও বেশি, সাধারণ পুলিশরা মানতেছে না, আহত শত শত। তো এই যে ক্ষোভটা, জ্বালাটা, এই যে এসপি ডিসি বহুত জায়গায় ভেঙে গেছে গা, আইজিরা ভেঙে গেছে গা, বাথরুমে লুকাই গেছে আইজিপি, তো এগুলো দেখে সাধারণ পুলিশ তো ক্ষিপ্ত। এই ঝালটা মিটানোর জন্য কিন্তু 15 আগস্ট পাবে। আমি অ্যাডভান্স বইলা দিই, যে যেইভাবে নেন রাজপথে নামেন, দলীয় কর্মকাণ্ড 15 আগস্ট শোক দিবস, জাতীয় শোক দিবস, সেটা আপনি পালন করেন দলের সর্বোচ্চ নেতা, কিন্তু কোনো ধরনের সহিংসতায় জড়াইয়েন না। এখন শেখ হাসিনার যে বার্তা যে তিনি খুব শীঘ্রই বাংলাদেশে ফিরবেন, আবার সজীব ওয়াজেদ জয় বিএনপির সাথে মিলামিশা বলছে, আমরা একসাথে কাজ করার জন্য আহ্বান জানাইছে। গণতন্ত্র প্রক্রিয়ায় তারা নির্বাচনের দিকে যাওয়ার জন্য ঘোষণা দিয়েছে যে এই সরকারের অধীনে, মানে এই ডক্টর ইউনূস সরকারের অধীনে আগামীতে যে ইলেকশন হবে সেখানে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করবে, এমনকি সর্বোচ্চ ভোট পেয়ে তারা বিজয়ী হবে, জনগণ তাদের পক্ষে, এটা সজীব ওয়াজেদ জয়ের বক্তব্য। তারেক জিও বলতেছে 3 মাসের মধ্যে নির্বাচনটা দেন, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আসুক। এখন দুই দলের নির্বাচন চায়। গণতান্ত্রিক দেশ, প্রত্যেকের কথা বলার স্বাধীনতা আছে। আমি আমার কাছ থেকে আওয়ামী লীগের একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে অলওয়েজ আমি আমার জায়গা থেকে পরামর্শ দিয়ে গেছি, যে শুনছে বাইচা গেছে, যে শুনে নাই এখন চিপা চাপায় অলিতে গলিতে, এই বাড়িতে ওই বাড়িতে, রাস্তাঘাটে, ছাদে, জঙ্গলে রাত্র কাটাচ্ছে। আহারে জীবন, তোমার নেতা বিদেশে গিয়ে বার্গার খাচ্ছে, কোলা খাচ্ছে, মাল খাচ্ছে, পার্টি করতেছে, আর তুমি গরিব নেতার কথায় মেশিন বাইর করে তুমি গুলি করতে গেছিলা। নেতার কথায় লাঠি লইয়া তুমি আমার প্রিয় অভিভাবক লেখা মানুষের ঘাই দিতে গেছো, পিপিটা দিতে গেছো, বাড়ি দিতে গেছো, তোমারই তো খুঁজতেছে মানুষ। ভালো মানুষ আওয়ামী লীগ করে হাজার হাজার, এরা কিন্তু এখন বহাল তবিয়তে আছে, জুলুম করে নাই। আর তুমি বাপে ভিক্ষা করে ভাত খায় মানুষের এখানে কামলাতে, তুমি প্রিয় অভিভাবক লেখা যে ড্রেস লইয়া বাড়িছ আর বাইতেই তাই না। কিন্তু দেখা যাক 15 আগস্ট কি ঘটতে যায়। তবে
আমাদের রাষ্ট্রীয় বাহিনীগুলো যথেষ্ট সক্রিয় ভূমিকা পালন করছে। তো যাই হোক, আশা করি স্থিতিশীল পরিবেশ থাকবে। ভালো থাকুন। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।